খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। এখন মাঠে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, এবং আমরা আজকে কথা বলতে চাই বাংলাদেশের ফুটবলের যে সংকট এবং সম্ভাবনা দুটো নিয়ে। একদিকে ক্লাবগুলোর জন্য এক ধরনের ফিফা নিষেধাজ্ঞা চলছে, অন্যদিকে বাংলাদেশ ফুটছে অনেকটা দিন পর আবারও সাফের আয়োজন হবে। সবকিছু নিয়ে আলাপ করব, তবে তার আগে আমাদের সামনে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, স্বাগত স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে জুবাইর ভাই। ফাহাদ ভাই, একটু অন্যভাবে শুরু করে, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় ফেস হিসেবে চিন্তা করা হয় আপনাকে। যখন যখন কেউ বাংলাদেশ ফুটবলে কোনো কিছু একটু নেতিবাচক হয়, কিছুটা ভাটা পড়ে, তখন সবার আগে কাঠগড়ায় তোলা হয় আপনাকে। আবার যখন বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে কোনো আপডেট হয় বা বাফুফের যখন সুখবর কোনো যখন আসে, তখনও সবচেয়ে বেশি প্রশংসাটাও আপনাকে শুনতে হয়। এই ফিলিংসটা কেমন, যে চাপে থাকা নাকি আনন্দ পাওয়া? আচ্ছা, প্রথমে একটা খুব স্যাড নিউজ দিয়ে আপনাকে, আমি একদম সোশ্যাল মিডিয়া ফলো করি না। আমার নিজের একটা পেজ আছে যেটা আমি চালাই না, আমার একটা এজেন্সি আছে, ওরা চালায়। আমি বোধহয় সপ্তাহে ইন হোল 7 days 30 মিনিটও থাকি না ফেসবুকে। সো আমি কখনো এটা ফলো করি না। সো আনফর্চুনেটলি যখন আমাকে গালাগালি করে সেটাও আমি দেখি না, যখন আমার প্রশংসা করে সেটাও আমি দেখি না। বাট আপনার মাধ্যমে যারা আমার গালাগালি করে তাদেরকে ধন্যবাদ জানাই। দ্যাট মিনস আমি ভালো করছি, এটা আমার শ্রদ্ধেয় নানা আমাকে শিখিয়েছিলেন। আর যারা প্রশংসা দেয় তাদের কাছে আরো দোয়া চাবো, দ্যাটস অ্যাবাউট ইট। বাট আনফর্চুনেটলি আই ডোন্ট সি, সো আই ক্যানট ফিল ইট, সরি। ওকে, তো এবার বাফুফের কথাবার্তা আসি। একটা খুব বলবো না যে খুব স্মুথ যাচ্ছে, খুব বেশি ডাউনেও যাচ্ছে না। বাংলাদেশের ফুটবলে এমন একটা ধারা আছে যেটা গ্রাফের হিসেবে একেবারে সরল রেখার মতো যাচ্ছে। অনেকটা দিন পর সাফের আয়োজন আসছে বাংলাদেশ ফুটবলে, এবং আই নো যে অনেক দৌড়ঝাঁপের ব্যাপার স্যাপার আছে, অনেকগুলো প্রস্তুতির ব্যাপারও আছে বাংলাদেশের। বাফুফে ঠিক কতটা প্রস্তুত আরেকটা ভালো রকমের সাফ আয়োজন করার জন্য? আচ্ছা, প্রথমে এখানে বলি, এটা বাফুফে অর্গানাইজ করছে না, এটা সাফ অর্গানাইজ করছে, আমরা হোস্ট। অ্যান্ড অ্যাজ এ হোস্ট আমাদের দায়িত্ব হচ্ছে ভেনিউ ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যাচ অপারেশন। এটা হচ্ছে বাই গিভেন। আপনি যখন হোস্ট হন তখন আপনাকে এই দুটো দায়িত্ব দিতেই হবে। এর বাইরে সাফ যদি আমাদেরকে অন্য কোনো কিছু বলতে চায়, কিংবা আমাদের চায় যে আমরা অন্য কোনো জায়গায় কন্ট্রিবিউট করি, সেটা আমাদের সাফ বলবে। আমাদের কম্পিটিশন কমিটির সাথে একটা মিটিং ইতিমধ্যে হয়েছে, খুব শীঘ্রই আরও একটা মিটিং হবে। আমার জানা মতে সাফের জেনারেল সেক্রেটারি সাহেব এখন দেশের বাইরে আছেন। অ্যাজ সুন এজ হি উইল বি ব্যাক, আমি জানি একটা মিটিং হবে, এবং তারপরে ওনাদের সাথে আমাদের একটা এমওইউর মতো হবে, যেখানে আমাদের রোলগুলি ডিফাইন করা হবে। সো তারপরে আসলে আমি আপনাকে ক্লিয়ারলি বলতে পারবো যে এক্স্যাক্টলি আমরা কী করছি। বাট ডেফিনেটলি ভেনিউ ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যাচ অপারেশন আমাদের আওতায় থাকবে। আমাদের প্রস্তুতির ব্যাপারে উই আর ফুললি রেডি। আপনি দেখেন, আমরা তো সেপ্টেম্বরকে মাথায় রেখে আমাদের মাঠ ইতিমধ্যে, আপনার এখানেও রিপোর্ট হয়েছে, আমি দেখেছি মাঠের অবস্থা আসলে আলহামদুলিল্লাহ বেশ ভালো। ড্রেনেজ সিস্টেম ইজ গুড অ্যান্ড ইউ নো ইট ভেরি ওয়েল। মাঠ আমাদের না, স্টেডিয়াম আমাদের না, স্টেডিয়াম এনএসসির, স্টেডিয়াম সরকারের। আমরা উই আর ওয়ান অফ দ্য ইউজার্স, নট দ্য অনলি ইউজার, উই আর ওয়ান অফ দ্য ইউজার্স, অ্যাবসলিউটলি। সো আমাদের ক্যাপাসিটিতে যা যা করার প্রয়োজন সেটার ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রস্তুত, এখানে কোনো সন্দেহ নাই। অ্যান্ড আই বিলিভ আমাদের যে রোলটা থাকবে সাফে, সেখানে আমরা উইল ডু ভেরি গুড ইনশাআল্লাহ। এবং আমি আশা করব সাফ, সরকার, এনএসসি, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং অন্যান্য সকল স্টেক হোল্ডারের সাথে কোঅর্ডিনেট করে আমরা একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দিব। বিকজ এটা বুঝতে হবে, এখানে বাফুফে হোস্ট কিংবা সাফ অর্গানাইজার কিংবা এনএসসির স্টেডিয়াম ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ খেলাটা বাংলাদেশে হচ্ছে। অর্থাৎ এই টুর্নামেন্ট যদি ভালোভাবে হয় আমার দেশের ইমেজ ভালো হবে। সো সেটাকে মাথায় রেখে আমি বিশ্বাস করি সকলেই এটার ব্যাপারে সিরিয়াস। আমি গতকাল দেখছিলাম আমাদের ভেরি নিউলি অ্যাপয়েন্টেড ডিরেক্টর স্পোর্টস এনএসসির জাহিদ ভাইয়ের একটা ইন্টারভিউ, সেখানে উনি একই কথা বলেছে, দেখেন এটা বাংলাদেশের টুর্নামেন্ট। সো আই বিলিভ এটা চমৎকার একটা টুর্নামেন্ট হবে। এবং এই বর্তমান নতুন যে বাংলাদেশ আমরা যাকে বলি, নতুন বাংলাদেশে কিন্তু এটা প্রথম সোর্ট অফ রিকগনাইজ একটা টুর্নামেন্ট হবে, স্পোর্টিং টুর্নামেন্ট। সো আই থিঙ্ক ইট উইল বি এ গ্রেট ওয়ান ইনশাআল্লাহ, এবং আমরা প্রস্তুত, আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ। আমরা প্রথম দিকে ফাহাদ ভাই শুনছিলাম যে অন্তত 2টো ভেন্যু বা 3টে ভেন্যুতে সাফ আয়োজনের একটা পরিকল্পনা, তখন আমরা একটু আশাবাদী হয়েছিলাম যে একটা বড় পরিসরের সাফ হবে। যখন নেপালে যখন সাফ হয় তখন শুধুমাত্র দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আমরা দেখি সেখানটায় সাফ হচ্ছে, বা ভারতে হলে একটা ভেন্যুতে হচ্ছে। আমরা একটু আশাবাদী হয়েছিলাম যে 2টো ভেন্যু বা 3টে ভেন্যুতে হলে মানুষকে কানেক্ট করার অনেকটা অপশন থাকবে। সেই জায়গা থেকে হঠাৎ করে সরে আসা কেন? আচ্ছা, প্রথমত আমরা কখনোই ওই স্ট্যান্ডটা নিই নাই। দিস ওয়ার অল ডিসকাশনস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি আপনার টিম হচ্ছে 7টা,
আপনার দুটো গ্রুপ আছে, সুতরাং এখানে আসলে তিনটা ভেন্যুতে খেলাটা ইজ ভেরি আনরিয়াল টু বি ভেরি অনেস্ট। আপনি এবং আপনি জানেন ক্রিকেটের মতো নয়, ফিফা উইন্ডো ইজ ভেরি লিমিটেড। আপনাকে লিমিটেড দিনে খেলা শেষ করতে হবে এবং আনলাইক আদার স্পোর্টস আপনাকে 2 দিন গ্যাপ দিতে হয় প্রতি খেলার পরে। দিস ইজ ফুটবল, ইটস এ ডিফারেন্ট ট্রেড, আই এম সরি টু সে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো ওই জিনিসগুলোকে আপনি যদি রিয়েলিস্টিক্যালি একটা ম্যাপিং করেন তাহলে আপনার এরকম তিনটা ভেন্যু ইজ নিয়ারলি ইম্পসিবল। দুটো ভেন্যু তো করা যেত। হ্যাঁ, আপনি চাইলে দুটো ভেন্যু করতে পারেন, নো ডাউট অ্যাবাউট ইট, বাট তখন আপনাকে দেখতে হবে আপনি যদি টিপিক্যালি কি হয়, আপনি এখানে বাংলাদেশের খেলাতে আপনি অডিয়েন্স আশা করতে পারেন, অন্য খেলাগুলো কিন্তু আপনি সিগনিফিকেন্ট অডিয়েন্স আশা করতে পারেন না। দ্যাটস দ্য রিয়ালিটি, লেটস বি অনেস্ট অ্যাবাউট ইট। হ্যাঁ, আমাদের বলে বিশ্বের যে কোনো জায়গায় হোস্ট কান্ট্রির খেলাতেই সাধারণত লোক হয়। তো আপনি এখন যদি সেকেন্ড ভেন্যু করেন এবং ওখানে যদি আপনি অন্য দেশের খেলাগুলি রাখেন, ওই ভেন্যুর যে অপারেশন কস্ট, ওই ভেন্যুর যে ম্যানেজমেন্ট কস্ট, সেটা তো আপনার হবেই না। আপনি যে কথা বলছেন যে দর্শকদের সুযোগ দেবেন, কোনো দর্শক কিন্তু ওখানে যাবে না, এটা বাস্তবতা। সো এই জিনিসগুলো যদি চিন্তা করে দেখেন, মুখে আমরা বলতে পারি 2টা ভেন্যু করলাম না কেন, 3টা ভেন্যু করলাম না কেন, 2টা ডিস্ট্রিক্টে করলাম না কেন, বাট রিয়ালিটি হচ্ছে আপনি নিজেও কিন্তু যাবেন না বাংলাদেশে খেলা না হলে। তা আপনি নিজে যখন যাবেন না, আমি হয়তো যাবো যেহেতু আমি BFF এ আছি, বাট আমি গিয়ে একটা খালি স্টেডিয়াম দেখবো, তো সেটার জন্য কি এটা করা উচিত হবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় না। সো রিয়েলিস্টিক হই আমরা, বাস্তববাদী হই আমরা। আমার মনে হয় আপনি যেটা কথা বললেন যে ফুটবল এখন হয়তোবা ভালো জায়গায় নাই, কিন্তু খারাপ নাই, কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করি। লেটস বি ভেরি রিয়েল, যে রিয়েলিস্টিক্যালি একটা ভালো টুর্নামেন্ট করার জন্য আই থিঙ্ক 1 ভেন্যু ইজ গুড এনাফ, 2 ভেন্যু কুড বি গুড, এখন দেন দেয়ার ইজ আ চ্যালেঞ্জ অফ দ্য বাংলাদেশে ভেন্যুস। তো ভাই লোকাল যে খেলাগুলো দেখি আমরা, ইভেন পাড়ার যে কোনো টুর্নামেন্টের ফাইনালও কিন্তু আমরা মাঠে দেখি। সো ওই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের যে অ্যাকচুয়ালি আগ্রহ থাকবে না, ধরলাম একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ধরলাম, বা ধরলাম যে ইন্ডিয়া মালদ্বীপ ম্যাচ, আপনি চিন্তা করেন মালদ্বীপ শ্রীলঙ্কার খেলা যদি হয়, কথার কথা, হাউ মেনি অডিয়েন্স আপনি আশা করতে পারেন? আমার প্রত্যাশা অনেক বেশি থাকবে। ভেরি গুড, ভেরি গুড। আই হোপ সবাই আপনার মতো হোক। না, বিকজ আমি ফিল করি যে বাংলাদেশে যখন একটা পাড়ার টুর্নামেন্ট হয়, সেখানটায় যে আমি কিছুদিন আগে আই এম সরি দ্যাট আই এম সেইং লাইক দিস, বাট যখন শেখ মুরসালিনকে আমি যখন খ্যাপে টাঙ্গাইলে খেলতে দেখি, তখন মাঠ ভর্তি মানুষ দেখি। হ্যাঁ, আমি আপনাকে বলি এই জায়গাটাতে আমি কেন একটা ইন্টারন্যাশনাল না, মার্কেটে দেখি? হ্যাঁ, আমি আপনাকে বলি এখানে অনেক ইস্যু আছে। খুব ভালো কথা বলেছেন আপনি। আমাদের মানে ওই ম্যাচের কথা না, আমি রিসেন্টলি দোহারে গিয়েছিলাম একটা ম্যাচে, ওখানেও ফুল হাউস ছিল, বাট ওখানে আপনাকে বুঝতে হবে ওখানে বছরে একটা অ্যারেঞ্জমেন্ট হয়, 2টা অ্যারেঞ্জমেন্ট হয়। দেয়ার ইজ নো টিকিট থাকলেও লাস্ট 10 টাকা 20 টাকা টিকিট দেয়। সো ওটা ওই কমিউনিটির জন্য দ্যাটস লাইক এ ফেস্টিভ্যাল, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আপনি যখন খেলাগুলি দিতে হবে, খেলাগুলিতে আপনাকে মেজর স্টেডিয়াম দিতে হবে। আমাদের মেজর স্টেডিয়ামের লোকেশনগুলি কোথায়? আরবান সিটিতে। সিটিতে দ্যাটস নট দ্য ইস্যু। আমাদের সিটিতে কত খেলা হচ্ছে সারা বছর। BPL ক্রিকেট লিগ, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে হাইয়েস্ট রেভিনিউ জেনারেটিং মোস্ট অক্টোবর টুর্নামেন্ট, সেখানেও আপনি যদি দেখেন ওনাদেরকে স্টুডেন্টদেরকে ফ্রি গেট দিতে হয়, ইউনিভার্সিটির জন্য গেট খুলে দিতে হয়। তবে সিলেটের চিত্রটা ভিন্ন, আই হ্যাভ টু অ্যাডমিট। So it is what it is. So আপনার urban population and its attention to stadiums are different. তারপর আরও আসেন, let's be realistic here about it. আপনি সিটিতে যে লোকেশনগুলিতে স্টেডিয়াম আছে, সেখানে আপনি যদি ট্রাফিকের কথা চিন্তা করেন, একমাত্র উইকেন্ড ছেড়ে কেউ আসতে চাবে না। And that's the thing. এখন আপনি যদি শুধু উইকেন্ডে খেলা দেন, হ্যাঁ, আপনি যদি উইকেন্ডে হোস্ট খেলা নাও দেন, লোক তো হবে, কিন্তু তখন আবার আপনি উইন্ডোতে শেষ করতে পারবেন না, টুর্নামেন্ট শেষ করতে হবে 1 মাস ধরে। তো এই বাস্তবতা চ্যালেঞ্জগুলি আছে। ওই বাস্তবতা চ্যালেঞ্জগুলো থেকে আমরা, বাট আমি আপনার সাথে একমত, যদি মাল্টি ভেন্যু করা যায়, ইটস অলওয়েজ গুড, বাট রিয়েলিস্টিক্যালি অ্যান্ড ভায়াবিলিটি ওয়াইজ ইটস ভেরি চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং। আমি আছি ফাদ ভাই, আমরা বাফুফের যে বর্তমান যে কর্মপরিকল্পনা, আমি আমার টেকনিক্যাল টিমের কাছে আশা করে ডেটাগুলো আছে, তারা সেটা শো করবেন খুব দ্রুতই। বাফুফের যে শিডিউলটা, আমরা সেই বাফুফের শিডিউলটা একবার যদি আমরা রিভাইজ করি, আপনি নিজেও 2-1 দিন আগে গণমাধ্যমে বলছিলেন যে আপনার সেপ্টেম্বর এবং অক্টোবরে আপনাদের খুব বড় পরিকল্পনা আছে। একটা জিনিস আমি বেশ কিছুটা ক্ষোভও দেখেছি ফুটবল কমিউনিটির মাঝে, যে ফিফা এশিয়ান কাপ যেটা ছিল, বাফুফে ইনভাইটেড ছিল না। ইটস নট বাফুফেস ফল্ট দ্যাট বাফুফে ইনভাইটেড ছিল না, ফিফা অ্যাকচুয়ালি ইনভাইট করে না। আমরা সেই ডেটাগুলো পেয়ে গেছি। নানামুখী ব্যস্ততা, বাফুফেতে 2018 সালের পর আবারও সাফ আয়োজন ঢাকায়, যেটা আমরা বললাম, এবং এক মাঠেই বসবে দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ স্তরে, আপনি ব্যাখ্যাটাও দিয়েছেন। একাধিক বংশোদ্ভূত খেলোয়াড়কে ধরানোর প্রচেষ্টা, এই জায়গাটা আমি আসছি। এবং হামজা শমীদের সাফে খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তাদের ক্লাব ক্লিয়ারেন্সের একটা ব্যাপার রয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে আন্তর্জাতিক সূচি এখনো ঝুলছে সুতোয়, এবং ভারত পাকিস্তানের তুলনায় পশ্চিমবঙ্গে কিছুটা পিছিয়ে বাংলাদেশ, খুব বড় মার্জিন না হলো। এই লাস্ট দুটো পয়েন্টে আমি আগে আসতে চাই। ফিফা এশিয়ান কাপে বাংলাদেশ আমন্ত্রণ পেল না ইনভাইটেশন থেকে, বাট পাকিস্তান এন্ড ইন্ডিয়া, তারা ফিলিপাইন্স, তারপর কম্বোডিয়া বা এই জাতীয় এবং আসিয়ান মেম্বারদের সঙ্গে খেলবে, ইন্ডিয়া এন্ড পাকিস্তান। ফুটবলের যদি আমরা শক্তিমত্তার দিক থেকে বিবেচনা করতে চাই, বাংলাদেশ এই মুহূর্তে সাউথ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল বলে আমি বিলিভ করি, এবং উই অল লাইক টু বিলিভ দ্যাট। বাট সেখানটায় আমন্ত্রণ পেল না। একটু কি বাংলাদেশ পিছিয়ে পড়বে এই এশিয়ান কাপে
এত বড় টিমগুলোর সঙ্গে খেলতে না পারা, ইন্ডিয়া এগেনস্ট আবার ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচ খেলবে অক্টোবরে, সো বাংলাদেশকে একটু পিছিয়ে পড়বে কিনা? আচ্ছা, প্রথমত এখানে একটু কথা বলে নিই, ক্ল্যারিটি করে, যদিও আপনি এটা বলেছেন যে আসিয়ান ক্লাবে আসিয়ান টুর্নামেন্টের পার্টিসিপেশনের ব্যাপারে। ফার্স্ট অফ অল, আসিয়ান ইজ এ রিজনাল টুর্নামেন্ট জাস্ট লাইক সাফ ইজ ফর দ্য আসিয়ান মেম্বার্স। টিপিক্যালি ওরা বাইরে থেকে ইনভাইট করে না, বাট ইটস এ পিওর আসিয়ান টুর্নামেন্ট। ফিফা প্রথমবারের মতো ফিফা আসিয়ান টুর্নামেন্ট করছে, অর্থাৎ ফিফা ইজ টেকিং রেসপন্সিবিলিটি অফ অর্গানাইজিং দ্য টুর্নামেন্ট জাস্ট লাইক ফিফা আরব কাপ করে। আরব কাপ করে, ইয়েস। সো ফিফা যখন করে তখন ডেফিনেটলি এটার খরচ অনেক বেড়ে যায়, এটার কমার্শিয়াল ভায়াবিলিটি ডিফারেন্ট হয়ে যায়। কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ওনারা ইন্ডিয়াকে ইনভাইট করে, এবং বিকজ ইন্ডিয়া ইজ এ হিউজ মার্কেট, এবং ইন্ডিয়াকে ওরা সবসময় চায় ইন্ডিয়া যেন কোনোভাবে টপ লেভেলে খেলতে পারে, বিকজ ইট অ্যাজ কমার্শিয়াল ভ্যালিউ। কমার্শিয়াল ইম্পর্টেন্সটা কি, এটা ফিফা এবার আমেরিকাতে খেলাতে টুর্নামেন্টে বুঝিয়েছে। সো আই হোপ পিপল আর ক্লিয়ার অ্যাবাউট ইট। আচ্ছা, সেকেন্ডলি যখন ইন্ডিয়াকে দেওয়া হয় তখন ইন্ডিয়া ওয়াজ ইনভাইটেড। ফুটবল ওয়ার্ল্ডটা একটু ডিফারেন্ট, আমরা আনফর্চুনেটলি বাংলাদেশে যেভাবে চিন্তা করি সেভাবে না। এখানে ওই হাত পাতার স্কোপও নাই, দেওয়া নেওয়ার স্কোপও নাই। ফিফা যখন টুর্নামেন্ট করে, ফিফা হ্যাজ সাম ক্রাইটেরিয়াস অর ফিফা উইল ইনভাইট। এখানে কেউ এমন না যে ইন্ডিয়া গিয়ে বলেছে আমি আসিয়ানে খেলতে চাই আর আমি গিয়ে বলেছি আমি খেলতে চাই না, ব্যাপারটা এরকম না। আসিয়ান টুর্নামেন্ট হচ্ছে, যেমন সাফ এখন হচ্ছে, আমরা কিন্তু কাউকে ডাকছি না, কিন্তু কিছু বলছি না, কেউ কিন্তু আমাদেরকে যোগাযোগ করছে না ভাই আমি সাফ খেলতে চাই। আজকে কালকে যদি ফিফা সাফ করে, ফিফা বলতে পারে ইউ নো হোয়াট, আমি এই দেশটাকে চাই। সো ইট ওয়াজ ফিফাস কল যে ওরা ইন্ডিয়াকে দাওয়াত দিয়েছে। এখন আজকে ইন্ডিয়া ইজ নট শিওর পার্টিসিপেট করবে কি করবে না। তো এই যে কথা আমাদের ফ্যানরা অনেকে অনেক কিছু বলেছে যে ইন্ডিয়া তো ঠিকই নিয়ে নিয়েছে, ইন্ডিয়া কোনোদিন নেয় নাই ব্যাপারটা, ফিফা তাকে ডেকেছে। হ্যাঁ, এবং আজকে ইন্ডিয়া এখন বলছে হয়তো আমি খেলবো না, এখন কিন্তু আবার এই গ্রুপ চুপ, এখন আর ওইসব কথা বলে না, অশিক্ষিত লোকদের নিয়ে যা হয় আর কি। এনিওয়ে ইটস ফাইন। সো পাকিস্তান কেন হলো আপনি বলেন, চায়না যখন উইথড্র করলো, চায়না কিন্তু এখন না, চায়না উইথড্র করছে বেশ আগে, সো চায়না যখন উইথড্র করলো তখন দের ইজ এন প্রবাবিলিটি অফ অ্যানাদার কান্ট্রি। এখন আপনি বলতে পারেন যে ওয়াই পাকিস্তান, ওয়াই নট বাংলাদেশ, এই উত্তরটা ফিফা দিতে পারবে। বাট এখানে ফিফার লজিকটা আছে, পাকিস্তান যে বর্তমান প্রেসিডেন্ট আছে ভেরি কোয়ালিফাইড লোক, উনি কিন্তু এক্স ফিফা এমপ্লয়ি, এবং পাকিস্তানে কিন্তু লিগ হয় না, আপনার বুঝতে হবে। হ্যাঁ, পাকিস্তান লিগ হয় না। পাকিস্তান ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ব্যান থেকে 1 বছর হয়নি উঠতে পেরেছে। সো এখানে আমার যেটা ধারণা, আই মে বি রং, ফিফা হয়তো চিন্তা করেছে পাকিস্তান মার্কেটটাকে, ইটস অলসো বিগ মার্কেট, কিন্তু কমার্শিয়ালি তারা আমাদের থেকে অনেক বড় মার্কেট। তো সেটাকে জাগিয়ে ওঠার জন্য যে তাদেরকে যদি এরকম একটা টুর্নামেন্ট চান্স দেয়, হয়তো পাকিস্তান ফেডারেশনের বেনিফিট হবে, ইটস ফাইন। এখন ইন্ডিয়া যদি না খেলে, এখন কি আমার সুযোগ আছে আমি কিন্তু জানি না, আর আমার এখানে বলার স্কোপও নাই। বাফুফে কি ট্রাই করবে কখনো? দেখেন, যদি আপনি বলেছেন যে অ্যাকচুয়ালি সেটা আসলে ট্রাই করার ব্যাপার না, ট্রাই করা কখনোই ব্যাপার না। বাট আমি আপনাকে এতটুকু বলে থাকি, ফিফা, এবং এটা আই হোপ ফ্যান্সরা শুনে, ফিফা আসিয়ান না, ফিফা যখন নর্মাল যখন আসিয়ান টুর্নামেন্টে, তখনই আমার সভাপতি সাহেব আসিয়ানের থাই এফ এর প্রেসিডেন্টকে ইচ্ছা পোষণ করেছিল যে তোমরা যদি কোনো গেস্ট কান্ট্রি ডাকো আমাদেরকে কনসিডার করো, ইভেন বিফোর ফিফা জয়েন্ট আসিয়ান। তো অফকোর্স আমরা আমাদের সবসময় বলি, আমি যেমন রিসেন্টলি সাফ ড্রতে গিয়েছি, সেখানে আমি শুনলাম পাকিস্তান মহিলা দল একটা ট্রাই নেশন করার প্ল্যান করছে এন্ড অফ দ্য ইয়ার অথবা নেক্সট ইয়ার। আমি ওখানে বলে এসেছি যে উই উড বি প্লিজ কনসিডার উই লেট আস নো। দ্যাটস দ্য ওয়ে ফুটবল ওয়ার্কস। এখানে আপনি গিয়ে দরজা নক করবেন না। এগেইন আমি যেটা বলি, এখানে ওই আমাদের দেশে একটা ব্যাপার, সবকিছু আমরা খালি চাই, ওই চাওয়ার ব্যাপারটা না, এখানে ওই অ্যাকচুয়ালি ইট ইজ বিগ প্রফেশনাল। সো দ্যাটস দ্য থিং। ওই বেগিং লাইক ব্যাপারটা না, আমরা সবসময় যে হাত পাতি, এখানে হাত পাতা স্কোপটা নেই আসলে। তো এই জায়গাটা কি আপনার মনে হয় যে বাংলাদেশ একটু পিছিয়ে পড়ছে? নো, নট নেসেসারি। দেখেন, আমরা এখন আমাদের উইন্ডোটা বেশ বড়, আমাদের এখানে অনেকগুলি অপশন আছে। আবারও আমি বলি, আপনি যে বলেছেন যে এই এখনো সুতোয় ঝুলছে, এই কথাটা আসলে ঠিক নয়, একদমই ঠিক নয়। কারণ আপনাকে বলি, জাস্ট ফর ইউর রেকর্ড, জুনের ফার্স্ট উইকে আমরা 32টা দেশে চিঠি পাঠিয়েছিলাম সেপ্টেম্বর উইডোতে খেলার জন্য। তো কেউ যদি বলে যে বাফু এখনো চিন্তা করতেছে, they should stop. Like that. No, they should stop watch football. They don't deserve to watch football. হ্যাঁ, anyway, so কিছু মনে করেন না, আমি খুব স্ট্রেট কথা বলি ভাই। that's me আলহামদুলিল্লাহ। সো আমরা জুনের ফার্স্ট উইকে পাঠিয়েছি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 3.5 মাস আগে আমরা চিঠি পাঠিয়েছি। আর আপনি বলতে পারেন কেন আমাদের উত্তর, আমাদের বলে না, কাউকে এর উত্তর দেয় না। ইন্ডিয়া কয়টা ফ্রেন্ডলি খেলে? ইন্ডিয়া $4 মিলিয়ন খরচ করে ব্রাজিলের সাথে খেলছে। $4 মিলিয়ন দিতে হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। $4 মিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশের টাকায় 50 কোটি টাকার উপরে। আমার কাছে যদি 50 কোটি টাকা থাকে, আমি কিন্তু ব্রাজিলের সাথে খেলবো না ভাই, আমি আমার গ্রাসরুট ডেভেলপ করবো। বিকজ আমি একটা খেলে 50 কোটি টাকা দিয়ে যদি খেলি, আমার কাছে মনে হয় না আমার 20,000 দর্শক হয়তো খুব এনজয় করবে, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। অ্যাজ এ ফুটবল ফেডারেশন পার্সন আই উইল নেভার ডু দ্যাট। বাট হ্যাঁ, সরকার যদি দ্যাটস এ ডিফারেন্ট থিং, সরকারের ব্যাপারটা আলাদা। সো আপনি ইন্ডিয়াকে $4 মিলিয়ন খরচ করতে হচ্ছে ইয়ের সাথে, ব্রাজিলের সাথে খেলার জন্য। পাকিস্তান
নর্মালি কোনো উইন্ডোতে পাই নাই, বাট দে ওয়ার ভেরি লাকি, তাদেরকে আসিয়ান ইনভাইট ASEAN করা নেওয়া হয়েছে। হয়েছে। সেখানে আমরা কোথায় আছি দেখেন, আমরা উই হ্যাভ গট এন ইনভিটেশন ফ্রম কিরগিজস্তান উইচ ইজ র্যাঙ্কড 106 ইফ আই এম নট রং। তো 106-7 একটা দল 180-র একটা দলকে ইনভাইট করছে, It's a big- এটা তো একটা অর্জন আলহামদুলিল্লাহ। It's a big thing. আলহামদুলিল্লাহ। সো সেখানে আবার খেলছে কে, লেবানন, উইচ ইজ এগেইন এ টপ টায়ার টিম। আমরা কি ওই সূচিটা কনফার্ম করেছি কিনা এক বাক্যে যদি জানতে? না, আমি এটা আমার কোচকে দিয়েছি। আমরা সত্যি কথা হচ্ছে আপনাকে একটু বলি, এখানে ডিসিশন করার আমি কেউই নাই, আমি হচ্ছে নেহাতি অর্গানাইজ, আমি অর্গানাইজটা করে দিই, সিদ্ধান্ত নেবে কোচ এবং ন্যাশনাল টিমস কমিটি আলাপ করে। সো তাদের কাছে এখন 3টে অফার আছে আমাদের হাতে, 3টে আমি একটু বলি আপনাকে। প্রথম হচ্ছে কিরগিজস্তান প্রথমে 4 নেশন করতে চেয়েছিল, বাট ওরা আমাকে এই জাস্ট 4 দিন আগে বলেছে 4 ওরা এখন ট্রাই নেশনই করবে, কিরগিজস্তান, লেবানন এবং বাংলাদেশকে নিয়ে। এই একটা অপশন আমাদের রেডি আছে, অ্যান্ড কোচ অ্যান্ড প্রেসিডেন্ট ইজ অ্যাওয়্যার অফ ইট। তারপর আমাদের দেশে বাংলাদেশ, মঙ্গোলিয়া আসতে চাচ্ছে। আরেকটা দেশ আমি নামটা বলতে চাই না, বাট একটা স্ট্রং টিম। কেন নামটা বলতে চাই না, বিকজ এখানে আর্থিক ব্যাপার আছে। তারা আমাদেরকে বলেছে তাদের টিকিটের টাকাটা আমাদেরকে দিতে হবে। মানে টিপিক্যালি উইন্ডোতে ভাইয়া আমরা নিজের খরচে যাই, হোস্ট হোটেলটা দেয়, বাট এখানে এই দেশটা বলেছে ওদের ফান্ডের অভাব আছে, সো উই হ্যাভ টু পে ফর দ্য টিকেট। ইটস এ ফাইন্যান্সিয়াল ডিসিশন, বাট দলটা ভালো, এতটুকু আমি বলতে পারি। সো উই হ্যাভ দ্যাট টিম, বাংলাদেশ অ্যান্ড মঙ্গোলিয়া, যেটা ঢাকায় খেলতে রাজি আছে। মালদ্বীপস আমাদের সাথে খেলতে চেয়েছে, তারা 2টো খেলা খেলতে চেয়েছে, দে ইনভাইটেড আস, এবং একই সাথে তারা বলেছে যদি প্রয়োজন হয় দে মে কাম টু বাংলাদেশ অলসো। ওকে, সো আমাদের কাছে কিন্তু এখন 3টে অপশন আছে। 3টা অপশন আছে, এবং আই বিলিভ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই জায়গাটা একটা ভালো সিদ্ধান্ত হ্যাঁ, নেবে। এটা আমি বলতে পারি না, বাট ডেফিনেটলি টিমের শক্তিমত্তার জন্য যেটা ভালো হবে, আই হোপ দে উইল টেক দ্যাট ইনশাআল্লাহ। ওকে ফাহাদ ভাই, আমরা আরো কিছু আলাপ করবো, বিশেষ করে আমাদের সেই যে 2টো স্লট আমরা খালি রেখেছিলাম সেই 2টো স্লট আলাপ করবো, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, সেই বিরতিতে যেতে হচ্ছে। এখন মাঠে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহসভাপতি ফাহাদ করিম ভাই। ফাহাদ করিম ভাই, আপনার যে প্রিপারেশনটা, আমাদের যে প্রিপারেশনটা, আমরা ফুটবল নিয়ে আলোচনা করছি, ফিল্ড নিয়ে আলোচনা করছি, বাট প্রিপারেশন একটা বড় অংশ ফুটবলার, যাদেরকে নিয়ে বাংলাদেশ অ্যাকচুয়ালি 23 বছর পর আর একটা সাফ জেতার স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্নের সবচেয়ে বড় সুতোটা বোধহয় বাঁধছেন হামজা চৌধুরী। তার এখনো ইউরোপে এখনো ট্রান্সফার উইন্ডো চলছে, আমরা জানি না অ্যাকচুয়ালি সূচিটা কেমন, বাট নভেম্বরে হামজা চৌধুরীকে পাওয়া যাবে। এই ব্যাপারে বাফুফে কতটা আশাবাদী, যদি অ্যাকর্ডিং টু হিজ ট্রান্সফার উইন্ডো? আচ্ছা, এখানে একটু বলি হাউ ডাজ ইট ওয়ার্ক। আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট টু নো। ফার্স্ট অফ অল, ফিফা উইন্ডোতে যে খেলাগুলি আছে সেই খেলাগুলিতে অল দ্য ক্লাবস আর অব্লিগেটেড টু রিলিজ দেয়ার প্লেয়ার্স। সো ফিফা উইন্ডোর ভিতরে, ইফ আই এম নট রং, আই থিঙ্ক ইটস ফ্রম 9th of November, ইফ আই এম নট রং কারেক্টলি। সো 9 নভেম্বর থেকে যে উইন্ডোটা শুরু হবে, সো 9 নভেম্বর অ্যান্ড 9 নভেম্বর অনওয়ার্ডস টিল দ্য ফাইনাল সব প্লেয়ার অ্যাভেলেবল থাকবে, বিকজ দ্য ক্লাবস আর অব্লিগেটেড টু রিলিজ দেয়ার প্লেয়ার্স। এখন 9 তারিখের আগে যে খেলাগুলি হবে, কারণ আমরা যতটুকু জানি 4 তারিখ থেকে খেলা শুরু হবে, যদিও ফিক্সচারটা আমরা দেখিনি এখনো, আই ডোন্ট নো, মেবি প্রথম দিন আমাদের খেলা হতে পারে, আমি জানি না, এটা তো আসলে স্টাফের উপরে, বাট আমি ধরে নিলাম 4 তারিখে আমাদের খেলা। সো 4 থেকে 9 যে খেলাগুলি হবে, এখানে যারাই, হামজা বলে না, আমাদের ডোমেস্টিক ক্লাব যারা আছে তারাও কিন্তু দে আর নট অব্লিগেটেড টু রিলিজ দ্য প্লেয়ার। এখন তারা কি রিলিজ করবে কি করবে না, সো এটার জন্য যেটা করতে হবে সেটা আমাদের প্রথমে ওয়েট করতে হবে হামজা কোন ক্লাবে যাচ্ছে। হামজা বলে না, সকল প্লেয়ারের জন্য আমাদের যদি 23 জনের যে কল অন হবে, 23 জনের সকল প্লেয়ার কোন ক্লাবে যাচ্ছে জানতে হবে। তারপর আমাদের দেখতে হবে তাদের লিগের ফিক্সচার দেখতে হবে। আর আপনি যদি ফিক্সচারে দেখেন যে ওই সময়টাতে এমনিতেই তার খেলা নাই, তাহলে কোনো ঝামেলাই নাই। আবার যদি ফিক্সচার ওই সময় খেলা থাকে, তাহলে দ্য ট্রুথ ইজ দ্য ক্লাবস আর নট অব্লিগেটেড টু রিলিজ দ্য প্লেয়ার্স। তখন আমরা টিপিক্যালি যেটা হয় প্রতিটা উইন্ডোর আগে আমরা জানাই, বাট এই ক্ষেত্রে আমরা যেটা করব, দ্য মোমেন্ট দ্য ক্লাব ইজ ফাইনালাইজড অ্যান্ড দ্য ফিক্সচার ইজ আউট, আমরা সাথে সাথে ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে দেবো তার ক্লাবকে, এটা অ্যাবসলিউটলি ক্লাবের সিদ্ধান্ত। সো তার ক্লাবকে আমরা জানাবো, অ্যান্ড দেন আপন দ্য ডিসকাশন উইল নো। সো ইটস অ্যাকচুয়ালি টু আর্লি টু সে। এখানে আমি শঙ্কা বলে কোনো কিছু দেখছি না, বিকজ দিস ইজ প্র্যাকটিক্যালি, এটা আপনার শঙ্কারও কিছু নাই, আশারও কিছু নাই। বাস্তবতা হলো ফিফা উইন্ডোর বাইরে যদি আসতে হয়, তার ফিক্সচার এবং তার ক্লাবের উপর নির্ভর করবে। সো লেট আস সি উইচ ক্লাব হি জয়েন্স ইনশাআল্লাহ, অ্যান্ড লেট আস সি হিজ ফিক্সচার, অ্যান্ড নট অনলি হিজ, সব প্লেয়ার, এমনি আমার ডোমেস্টিক প্লেয়ারও, সত্যি কথা। এখন কথা অফকোর্স বিএফএল আমরা সমস্যাটা ওভাবেই করবো যেন এনাফ টাইম পায় ক্যাম্পের জন্য, বাট ক্লাবরা কিন্তু বাধ্য নয় ছাড়তে, ক্লাব যদি চাপ তার প্লেয়ার রাখতে পারে। সো ইটস দ্য রিয়ালিটি, টু আর্লি টু সে। আই হোপ এই মাসে ইনশাআল্লাহ আপনার ক্লাব তো ফাইনাল হবে, এবং হোয়াট আই আন্ডারস্ট্যান্ড যে এই মাসের শেষে টপ লিগ সব শুরু হয়ে যাবে, তো তখন আমরা ফিক্সচারটা পেয়ে যাবো ইনশাআল্লাহ, দেন উইল নো ইনশাআল্লাহ। ফাহাদ ভাই, আমাদের যেই গতকালকে আমরা একটা ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের পত্রিকা আমরা দেখছিলাম যে প্রিমিয়ার লিগের 20 জন সম্ভাবনাময় তরুণ, তার মধ্যে ফারহান আলী ওয়াহিদকে ফুল হ্যামার হয়ে রেখেছে, যদিও রাত পার হতেই
ফারহান আলী ও ওয়াহিদকে ফুল হ্যান্ড তারা লোনে পাঠিয়েছে আরেকটি ক্লাবে। বাট এই প্লেয়ারটাকে নিয়ে আমাদের অনেক ইচ্ছা আছে। প্রিমিয়ার লিগ 2-তে গত বছর তিনি প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিলেন এবং 10টা গোল 7টা অ্যাসিস্ট, হুইচ ইজ রিমার্কেবল। ফারহানকে নিয়ে আমরা জানি বিএফএফ অনেক ট্রাইও করেছে। ফারহানকে আমরা সেপ্টেম্বর উইন্ডো বা সাফে পাবো, সেই সম্ভাবনা কতটা? 100% শতভাগ। প্লিজ এক্সপ্লেইন। হ্যাঁ, শতভাগ, বিকজ তার বার্থ সার্টিফিকেট হয়ে গিয়েছে। আজকে কি বার? আজকে তো স্যাটারডে নাকি? ইয়েস, আজকে স্যাটারডে। এই থার্সডে ইনশাল্লাহ ও আপনার লন্ডনে যাবে হাই কমিশনে। ও আর ওর ভাই অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গিয়েছে। সো দে উইল গো দিস থার্সডে ফর বায়োমেট্রিক্স ইনশাল্লাহ। অ্যান্ড তারপরে তো পাসপোর্ট হতে যতদিন লাগে। সো ইনশাল্লাহ হি উইল বি অ্যাভেলেবল ফর সেপ্টেম্বর অ্যান্ড সাফ বোথ। এবং গতকাল রাতে, ইনফ্যাক্ট কোইন্সিডেন্টালি গতকাল রাতে তার এজেন্টের সাথে আমি কথা বলেছি, যেহেতু সে টপ লিগ খেলছে না, সো তার ফিক্সচার ইজ ডিফারেন্ট। তো আমি আপনার সেপ্টেম্বর উইন্ডো এবং সাফের উইন্ডোতে, ইফ আই এম নট রং, 3টি খেলা পড়েছে ওই উইন্ডোর ভিতরে, ইফ আই এম নট রং। ওই 3টে খেলা আমি ওই স্ক্রিনশট নিয়ে ওর ম্যানেজার এজেন্টকে গতকাল রাতে পাঠিয়েছি এবং আমি ওকে বলেছি তুমি তার ক্লাবকে ইনফর্ম করো যে তাকে কিন্তু আমাদের এই সময়টা লাগবে। এবং সে কথা বলে হয়তো 1-2 দিন মানডে হয়তো আমাকে জানাবে এবং তারপর আমরা অফিসিয়াল চিঠি এখনই পাঠিয়ে দেবো, বিকজ ও টপ লিগে খেলছে না, ওর টিম হ্যাজ বিন চোজেন অলরেডি অ্যান্ড ওর ফিক্সচার ইজ অলসো আউট। সো ডেফিনেটলি আমরা তাকে সেপ্টেম্বর উইন্ডোতে পাবো ইনশাল্লাহ, আমরা সাফে পাবো ইনশাল্লাহ। সাফে উইন্ডোর বাইরে খেলাতে তার পাওয়ার চান্স 99%, বিকজ অ্যাকর্ডিং টু ফিক্সচার উইন্ডোর বাইরে যে গ্যাপগুলি আছে সেখানে তার কোনো খেলা নাই। সো ইনশাল্লাহ উই আর ভেরি হোপফুল। আর প্রসেস ওয়াইজ যেটা আমি বললাম, এই থার্সডে ইনশাল্লাহ তার আপনার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নিয়েছি আমরা ফুটবল ফেডারেশন থেকেই এবং আমাদের ম্যানেজমেন্ট থেকে আমার জেনারেল সেক্রেটারি সাহেব, আমাদের প্রোটোকলে যে আছে ন্যাশনাল টিমস কমিটির কোঅর্ডিনেটর মুস্তাকিম অ্যান্ড হাসান, এই 3জন একদম দে আর কনস্ট্যান্ট ইন টাচ। অ্যান্ড ইনশাল্লাহ সব খুব স্মুথ হচ্ছে আলহামদুলিল্লাহ। ইন দ্যাট কেসেস আমরা অ্যাকচুয়ালি কতজন বংশোদ্ভূত প্লেয়ারকে সাফ বা এই সেপ্টেম্বর উইন্ডোর জন্য আমরা করতে পারি, অ্যাপার্ট ফ্রম দোজ যারা অলরেডি অভিষেক করে ফেলেছেন, যে জায়ান অভিষেক হয়ে গেছে, হামজা হয়ে গেছে, শামিত হয়ে গেছে, এই কজনের বাইরে আমরা অ্যাকচুয়ালি আপনি অরিজিন প্লেয়ারদেরকে নিয়ে বর্তমানে 5জনকে নিয়ে কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে 5জনকে নিয়ে কাজ করছি। অন্যরা কি করছে আমার জানা নেই, বিকজ এটা আসলে আমি একা করি না, অনেকে বিভিন্ন করে, এজেন্সিরাও করে সামটাইমস। সো 5জনকে নিয়ে আমি কাজ করছি। সো আল্লাহর মতে আমার বিশ্বাস 5জনের ভিতরে 4জনকে আমি 4জনে হয়তো হয়ে যাবে। 4জনকে ইনশাল্লাহ আই এম হোপফুল আপনার সেপ্টেম্বর উইন্ডোতে পাবো। আর নভেম্বরে আগে 5জনকে পাবো ইনশাল্লাহ। ক্যান ইউ নো দ্য নেমস? Not all, but আমি যেগুলি জানি সেটা বলতে পারি। ফারহান definitely is there. Zayan Hakim is there. Zayan Hakimের কাজটা আমরা এখন ধরবো. He will be ready for SAF definitely, but I'm really trying and let's hope inshallah to get him before September window. Inshallah, let's see. Yusuf is another player. Yusuf যে আপনার unfortunately তার সাথে একটু how do I say it, উনি আরেকটা এজেন্ট ওনার সাথে কাজ করছিলেন, বাংলাদেশের একটি এজেন্সি, বাট কাজগুলো ঠিকমতো করে নাই। হি বিকেম ভেরি ফ্রাস্ট্রেটেড। বাট আমি ব্যক্তিগতভাবে এবং আমার আন্ডার 20 ম্যানেজার সামিদ, উই আর বোথ ইন টাচ উইথ হিম অ্যান্ড হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ফ্যামিলি ফর দ্য লাস্ট গুড 5-6 মান্থস। সো রিসেন্টলি তো ও খুবই ফ্রাস্ট্রেশনে বললো যে হি ডাজন্ট ওয়ার্ক উইথ দ্য এজেন্ট এনিমোর। তখন আমরা ইন্টারফেয়ার করি এবং দেখেন আই থিঙ্ক জাস্ট 2 দিন আগে তার বায়োমেট্রিক্সটা হয়ে গেছে আল্লাহর রহমতে। সো ওর পাসপোর্ট খুব শিগগিরই হয়ে যাবে। সো ইউসুফ ইজ দ্য থার্ড প্লেয়ার। আর 2জন প্লেয়ার আমি এই মুহূর্তে বলতে পারছি না, বিকজ থমাস দুলি ইজ আউট অফ কান্ট্রি অ্যাট দ্য মোমেন্ট। উনি সোমবারে আসবে ইফ আই এম নট রং। তো এসে উনি আমার সাথে দেখা করবেন অ্যান্ড হি উইল গিভ হিজ ওপিনিয়ন অ্যাবাউট দোজ 2 প্লেয়ার্স। উনি যদি আমাকে পজিটিভ দেয় দেন অফকোর্স আই উইল অ্যানাউন্স দ্য নেমস। বাট এই 5জন প্লেয়ার অ্যাটলিস্ট আই এম ইনভলভড। এই 5জনকে ইনশাল্লাহ আমরা সাফ এবং সেপ্টেম্বর, সাফের আগে তো ডেফিনেটলি এই 5জনের মধ্যে 3 থেকে 4জন ইনশাল্লাহ সেপ্টেম্বরে পাবো ইনশাল্লাহ। আমরা আশা করছি বাংলাদেশের ফুটবল সেটা। কিন্তু ভাই আপনি একটা জিনিস বললেন এই মাত্র যে এজেন্সি, অনেক এজেন্টও কাজ করে, এই এজেন্টের কাজগুলো অ্যাকচুয়ালি বিএফএফ কে কতটা হেল্প করে বা কতটা কলিশন হয়? বিকজ আমরা এর আগেও দেখেছি অনেক এজেন্টের কারণে অনেক প্লেয়ার হারিয়ে গিয়েছেন, আবার ইউসুফকে আমরা হারাতে যাচ্ছিলাম এবং অনেকে দেখা যায় মাঠে তারা খেলছেন, তারা 2-1 ম্যাচ পর তারা আবার চলে যাচ্ছেন। যেমন আমরা নবাবের কথা বলতে পারি, সে তার একটা মাত্র ম্যাচ তিনি সম্ভবত বাংলাদেশে খেলেছেন, এরপর হয়নি। কিউবা মিশেল চলে যাচ্ছে। কিউবা মিশেলকে এখন আমরা জানিও না তিনি কোথায় খেলছেন, 7th টায়ার বা 8th টায়ারের একটা টিমে খেলছেন। এর বাইরে আমরা আরহামকে হয়তো আমরা হারিয়ে ফেলেছি। আরহামের একটা কেস ছিল, সেটাও আপনি খুব কাছ থেকে দেখেছিলেন ইফ আই এম নট রং। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কতটা ডিফিকাল্ট হয়ে যায় আপনাদের জন্য? আচ্ছা, প্রথমত একটি কথা বলি, এজেন্সিদেরকে আমরা চিনিও না, আমরা জানিও না, এবং এজেন্সি আর নট এনিওয়ে রিলেটেড টু বিএফএফ। লেট মি বি ভেরি ক্লিয়ার। এটা ইন্ডিপেন্ডেন্ট একজন ব্যক্তি হতে পারে, আমি হতে পারি যে আমি একজন এজেন্ট, আমি ফিফা লাইসেন্স দিয়ে আমি কাজ করছি। অনেক সময় আমি ফিফা লাইসেন্স না নিয়েও আমি কাজ করতে পারি। এটা অ্যাবসলিউটলি প্লেয়ারের আমার ব্যাপার প্রথমত।
আমি বলতে আমি না, আমি জাস্ট ইন্ডিভিজুয়াল Individual, yes. আর সেকেন্ডলি আনফর্চুনেটলি আপনি ঠিকই বলেছেন, অ্যাটলিস্ট এই ইউসুফের ব্যাপারে আমি দেখলাম, জায়ান হাকিমের ব্যাপারে আমি দেখলাম, একটি এজেন্সি বিশেষ করে আনফর্চুনেটলি ওনারা এর আগে অনেক ভালো কাজও করেছে, বাট এই কয়েকটা ক্ষেত্রে ওনাদের কাজ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, কোনো সন্দেহ নাই। বাট এগেইন আমি যেটা বললাম, যেহেতু বিএফএফ এর সাথে ওনাদের কোনো সম্পর্ক নাই, আমরা বিএফএফ থেকে কিছু করতে পারি না এবং এটা করা উচিত না, বিকজ দে আর ইন্ডিপেন্ডেন্ট, আমাদের ক্লাবগুলির মতো, দে আর প্রাইভেটলি ওন। আমি সবসময় একটি কথাই বলি যে দেখেন, আমি যদি কোনো প্লেয়ারকে আনতে পারি, এটা কিন্তু কোনো ক্রেডিটের ব্যাপার নয়, এটা আমার কাজ। মানে আমি ফেডারেশনে আছি, আমার কাজ আমার দলটাকে শক্তিশালী করার জন্য। সেটার জন্য যদি আমাকে এখন চাঁদে যেতে হবে, আমি চাঁদেও যাবো, সত্যি কথা, আই এম সিরিয়াস। এটা আমার কাজটা কি ভাই, সেখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই। বাট আনফর্চুনেটলি যেটা মনে হয়, কিছু এজেন্সি বলেন কিংবা কিছু গোষ্ঠী বলেন এটাকে আবার ব্যবসা করতে চায়, এটা খুব ঠিক না, দিস ইজ নট রং। তো আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে যারা এজেন্সি আছে, আপনারা প্লিজ দেশটাকে আগে রাখবেন। আপনি অ্যাজ এ এজেন্সি, আপনি আপনার টাকা, আমি জানি না আপনার কি ব্যাপার টাকা পয়সা, কিপ ইট টু ইয়োরসেলফ, বাট কিপ ফুটবল অ্যান্ড কান্ট্রি অ্যাবভ এভরিথিং প্লিজ। এটা আমার আপনার মাধ্যমে এজেন্সি এবং এজেন্ট থেকে রিকোয়েস্ট। আমার তরফ থেকে এটা বলতে পারি, আমাদের এখানে কোনো বেনিফিট নেই এক্সেপ্ট আমাদের দলের শক্তিমত্তা, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার জব। সো এটা আমি করে বাহবা পাওয়ার কিছু নাই, আবার এটা আমি না করলে দ্যাট ইজ রং আমার পক্ষে। সো আই এম জাস্ট ডুইং মাই জব, দিস ইজ এ পার্ট অফ মাই জব। সো এটা আমি আশা করব, আপনার এই খুব ভালো একটা টপিক আপনি নিয়েছেন, আমি আশা করব আপনার এই ইন্টারভিউর পরে আমাদের যারা সম্মানিত এজেন্ট এবং এজেন্সিরা আছে, তারা একটু পেশাদার হবে এবং তারা দেশ এবং ফুটবলকে আগে এগিয়ে হোপফুলি রাখবে। বাফুফ এবং এজেন্সি সবাই মিলে বাংলাদেশ ফুটবলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে, বিকজ উই বিলিভ দ্যাট তারা যত কিছু হোক, তাদের শরীরে যেহেতু বাংলাদেশে একটা রক্ত বইছে, এন্ড দে উইল চুজ বাংলাদেশ। Hopefully, ইনশাআল্লাহ। আমরা আশা করতেই পারি। আমরা আরেকটা কথা একটু বলি, সরি, আরহামকে হারিয়েছি আপনি বলেছেন, দিস ইজ এন অ্যাবসলিউট রং স্টেটমেন্ট। আমি আপনাকে একটু বলি, আরহামকে আমরা হারাই নেই, এটা আমাদের বিদেশে থাকে ইউটিউবাররা খুব জোর গলায় বলে, বিকজ তারা এনজয় করে আমাদেরকে গালাগালি করতে, বাট বাস্তবতা হচ্ছে আরহাম ইজ ভেরি মাচ উইথ বাংলাদেশ টিম। আই কোট আনকোট, আমাকে কোট আনকোট করবেন, আমি আবারও বলি, আরহাম ইজ ভেরি মাচ উইথ বাংলাদেশ টিম। আরহাম এখন পড়াশোনা করছে, তার পেরেন্টস, তার ফ্যামিলির প্রায়োরিটি ইজ এডুকেশন, উইচ ইজ ভেরি নর্মাল। আমি হয়তো আমার ছেলের ক্ষেত্রে তাই করতাম। সো তার বাবার সাথে প্রত্যেকটা উইন্ডোর আগে আমার কথা হয়, ব্যক্তিগতভাবে কথা হয় তার বাবার সাথে, এবং তার বাবা আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজও আছে, উনি বলেছে এই বছর ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আগামী বছর হি ইজ ভেরি হোপফুল টু সেন্ড আরহাম। সো উই হ্যাভ নট লস্ট আরহাম। আরহাম ইজ a player of Bangladesh national team, and inshallah we will see him next year, inshallah. ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখতে পারি, আরহামের মতো একজন কোয়ালিটিফুল প্লেয়ারের গায়ে বাংলাদেশের জার্সি আসবে। ফাদ ভাই, আরো অনেক আলোচনা আছে, তবে সেটা একটা ব্রেকের পরে নিতে হচ্ছে। এখন মাঠে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফাদ ভাই, আমরা ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে যখন আলাপ করি, কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলার অ্যাকচুয়ালি ফুটবলার তৈরি হয় ঘরোয়া মাঠ থেকে, এবং ঘরোয়া লিগগুলো অ্যাকচুয়ালি প্লেয়ার সাপ্লাইয়ের সবচেয়ে বড় উৎস। বাংলাদেশের বর্তমান যে লিগের যে সিচুয়েশনটা যাচ্ছে, আমরা এখনো ওয়েট করছি সেপ্টেম্বর পর্যন্ত আমাদের উইন্ডো চলছে, দলবদল উইন্ডো 21 আগস্ট পর্যন্ত। 21 আগস্ট থেকে আমাদের লিগ শুরু হওয়ার কথা রয়েছে। ক্লাব লাইসেন্সিংয়ের প্রসেসটা গতকালকে শেষ হওয়ার কথা ছিল, যেটা আরও 4 দিন পেরেছেন। এটা নেপথ্যে ছিল বসুন্ধরা কিংস এবং আবাহনী, এবং আপনার সঙ্গে ফকিরপুল ইয়াংম্যানস। এবং আপনার সঙ্গে আমি লাস্ট যেবার আমার কথা হয়েছিল, সেবার আপনি বলেছিলেন যে হ্যাঁ, বসুন্ধরা কিংসকে নিয়ে একটা শঙ্কা রয়ে গেছে, অনেকগুলো তারা ফিফার অভিযোগের মধ্যে পড়ে গিয়েছে। এই লিগের ব্যাপারটা, আপনি যেহেতু বাফুফের সভাপতি, আপনাকে অনেক কিছু ওভারলুক করতে হয়। অ্যাকচুয়ালি বাংলাদেশের লিগটার এই যে সিচুয়েশনটা, বসুন্ধরার মতো ক্লাব নিষেধাজ্ঞার কাছাকাছি চলে যাচ্ছে, আবাহনীর মতো একটা ঐতিহ্যবাহী ক্লাব, অ্যাকচুয়ালি কি বাংলাদেশের ফুটবল লিগটা একটু শঙ্কায় পড়লো কিনা এবারের সিজনটা? না, এটা আসলে এবারের সিজন না, আমি ওভারঅলই বলবো যে আমাদের তো আসলে ঘরোয়া লিগটার ডেফিনেটলি ইজ নট দ্যাট স্ট্যান্ডার্ড, কোনো সন্দেহ নাই। এটা আপনি তো আসলে জোর করে কোনো কিছুকে ওই শাক দিয়ে বাঁধে থাকার মতো হবে ব্যাপারটা, দ্যাটস নট ট্রু, ইটস ভেরি আনফর্চুনেট। এবং এটা আমি সবসময় বলি, এই জন্য আমাকে অনেকে অপছন্দ করা হয়তো বা, বাট বাস্তবতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাবগুলি কর্পোরেট হাউসের আন্ডারে না যাবে, এটা হবে না। আই এম সরি টু সে, এই যে আমাদের তথাকথিত ট্রেডিশনাল স্পোর্টস অর্গানাইজার যারা আছে, যারা স্পোর্টস অর্গানাইজার, যারা ডেফিনেটলি তাদের কন্ট্রিবিউশন অনেক একটা সময়, কোনো সন্দেহ নেই, বাট ওই বলেন এখন দিনটা বদলে গেছে। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যে কথায় কথায় আমরা বাংলাদেশ ভারত তুলনা করি যে ভারত এটা করলে আমরা করতে পারবো না কেন, ভারতের যে টপ লিগ যেটা সুপার লিগে হয়, ওখানে ক্লাবরা টাকা দেয় পার্টিসিপেট করার জন্য, উল্টা না। আমাদের এখানে ক্লাবরা হাত পেতে, ওই আমাদের তো একটা জাতীয় অভ্যাস হাত পেতে থাকা, সো ওই আমাদের ক্লাবরা এখানে হাত পেতে থাকে, ফেডারেশন আমাকে এটা দেয় না, ফেডারেশন আমাকে এটা দেয় না। ইন্ডিয়াতে ক্লাবরা 1 কোটি রুপি করে দেয় ফেডারেশনকে টু পার্টিসিপেট ইন দ্য টপ লিগ। ইউ সি দ্য স্ট্যান্ডার্ড, উইচ আর দ্য কর্পোরেট হাউসেস ব্যাকিং দেম। আমাদের এখানে 2 থেকে 3টা ক্লাব ছাড়া কারো কোনো কর্পোরেট ব্যাকগ্রাউন্ড নাই, ভেরি আনফর্চুনেট।
তার মধ্যে আনফরচুনেটলি বসুন্ধরাও আছে, কর্পোরেট বাট ব্যাকগ্রাউন্ড আছে, তারাও সাফার করেছে। তখন আপনি কি করবেন বলেন, মানে ইটস ভেরি আনফরচুনেট। সো এটা আমার একদম নট এজ এ ভাইস প্রেসিডেন্ট, নট অ্যাজ এনিওয়ান, বাট একজন সাধারণ বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে আই এম মানে আর্টারলি ফ্রাস্ট্রেটেড, আমি যেটা বলবো। এবং এটা অত্যন্ত দুঃখজনক, বিকজ নো ম্যাটার হোয়াট, আপনার ঘরোয়া লিগ যতক্ষণ পর্যন্ত আপনি না ঠিক মতো করবেন, আপনার প্লেয়ার পুল বলেন সব কিছু আপনি এফেক্টেড হবেন। সো এটা এখন শঙ্কা না, আমি মনে করি এটা সবসময় আমরা শঙ্কায় আছি। মানে ইট ইজ ভেরি আনফরচুনেট। এবং এটা বেশ বাংলাদেশের জন্য হয়তোবা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটার জন্য হয়তোবা হ্যাম্পার করে। অ্যাবসলিউটলি, এটা একরকমের বাধা তো ক্রিয়েট করে আমাদেরকে। আমরা এটাকে অতিক্রম করার জন্য অনেক কিছু করছি, বাট এটা যদি আমাদের সাপোর্টে থাকতো, চিন্তা করেন আমরা কোথায় যেতে পারতাম। আমাদের ক্লাবগুলি যদি প্রফেশনাল হতো, আমাদের ক্লাবগুলি যদি প্রফেশনাল একাডেমি করতো, আমাদের ক্লাবগুলো যদি ইউথ টিম করতো, তাহলে তো আমাদেরকে পুল নিয়ে কাজ করতে হতো না। এবং দুনিয়ার কোথাও ফেডারেশন করে না, একমাত্র বাংলাদেশে একমাত্র দেশ যেখানে সবাই বলে ফেডারেশন কি করছে, কেউ বলে না ক্লাবরা কি করছে। অ্যাজ পার দ্য লাইসেন্স এগ্রিমেন্ট প্রত্যেকটা ক্লাবের ইউথ টিম থাকার কথা, প্রত্যেকটা ক্লাবের ইউথ টিম থাকার কথা। ইউথ টিম তো দূরের কথা, মেইন টিমে তো ঠিক মতো রাখেন ওনারা। সো এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি বলতে পারেন যে কেন এটা, এখন এগেইন আমরা অ্যাজ এ ফেডারেশন আমরা উই ক্যানট ডু এনিথিং। আমি যদি এখন হার্ড লাইনে যাই, আমার মনে হয় লিগে একটা কি দুটো টিম থাকবে, আমি কোনো টিমই পাবো না। তো তখন আবার আপনারা আমাকে বলবেন যে আপনারা কী করছেন। যেমন এখন আপনি যে আমি আপনার ওই ইয়েতে দেখলাম যে টাইমটা বাড়িয়েছে, ইনফ্যাক্ট আমি আজকে সকালেও দেখলাম, আমি জানতাম না, যেহেতু আমি একটু ক্ল্যারিফাই করি, আপনি ভালো মতো জানেন আমি তো লিগস কমিটির সাথে নাই, সো আই ডু নট নো। আজকে সকালে আমি দেখলাম 4 দিন দিয়েছে, অ্যান্ড আমি দেওয়ার পরেই আমার নিউজটা দেখে আমি আমার বিএফএ ফোন করলাম, জানতে চাইলাম যে এটা যে বাড়িয়েছেন আপনারা, এটাতে কি লিগের স্টার্ট ডেটে কোনো চেঞ্জ হবে নাকি। কোনো বলছেন না, স্টার্ট ডেটে চেঞ্জ হবে না। আমি বলছি দ্যাটস ফাইন তাহলে, বিকজ আমরা তো চেষ্টা করবো সকল ক্লাব যেন পার্টিসিপেট করতে পারে, কারণ লিগটা তো তাদেরই। সো ইয়া, ইট ইজ ভেরি আনফর্চুনেট। সত্যি কথা, আমি রিয়েলি আশা করি যেন মোর অ্যান্ড মোর প্রফেশনাল লোকজন ক্লাবে ইনভলভ হোক, এটা খুবই দরকার সত্যি কথা। আমি আমার টেকনিক্যাল টিমের কাছে একটু বাংলাদেশ ফুটবল লিগের যে ডেটাগুলো আমাদের কাছে রেডি আছে সেটা একবার দেখতে চাইবো। সেক্ষেত্রে আমাদের আপনার কাছে আমাদের যাওয়া একটু ইজি হবে। দেশে ফুটবল ব্যস্ত সময়, ঘরোয়া ফুটবল নিয়ে চাপ বাড়ছে। এখনও ফিফার দেশে থাকে 3টা ক্লাব, অভিজাত ক্লাব বসুন্ধরা কিংসের নামে 11টি অভিযোগ, যেটা আপনিও বললেন যে হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আবাহনী এবং ফকিরের পুল এখনও আটকে ফিফার জালে, এবং লিগে ক্লাব নিবন্ধনের সময় বাড়িয়েছে বাফুফে। এবং আরেকটা জিনিস আমরা একটু ফুটবল পারে একটা ভাষা গুঞ্জন শুনছি যে যদি সেই 3টা ক্লাব আসতে না পারে তখন ক্লাব বাড়ানো হবে। সেক্ষেত্রে আবার তারাও যদি ক্লিয়ারেন্স পেয়ে যায়, সব মিলে 13 দল নিয়ে ফুটবল লিগ আয়োজনের একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। বাট আপনি কি মনে করেন এটা পার্মানেন্ট সলিউশন হতে পারে এই জায়গায়, এই যে অস্থিরতাগুলো চলছে, এটার কি একটা পার্মানেন্ট সলিউশন কি নিয়ার ফিউচার আমরা দেখতে পারি কিনা? আচ্ছা, প্রথমে একটু বলি, আপনার বিএফএফ লোগোটা ভুল, প্লিজ আগামীতে কারেক্ট লোগো দিবেন। আপনার একটা এত বড় চ্যানেল, দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, প্লিজ এটা ঠিক করবেন। থ্যাংক ইউ। আনইনটেনশনাল আমি জানি, বাট তারপর আই হ্যাড টু পয়েন্ট ইট আউট। আচ্ছা, এই 13 লিগের যেটা ব্যাপারটা, সেটা হচ্ছে আসলে আমাদের এএফসির একটা গাইডলাইন আছে প্রফেশনাল লিগের, সেখানে ন্যূনতম 10টি দল থাকতে হয়, 180 ডেজ দিয়ে টুর্নামেন্টে হতে হয়, আর আই থিঙ্ক 90টা খেলা হতে হয় মিনিমাম ক্রাইটেরিয়া আছে। সো সেটাকে মাথায় রেখে যে গড ফরবিড যদি 3টা ক্লাবই আসতে না পারে, তখন তো আমাদের 7টা ক্লাব হয়ে যাবে। সো সেই জন্যই এখানে 3টে দল অ্যাড করা হয়েছে, যে জাস্ট ইন কেস যেন 3জন ব্যান্ড হয়, যেন আমরা এএফসির ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারি। আর কোনো কারণে যদি 3টা ক্লাব, ইনশাল্লাহ আমি আশা করবো, কারণ এখানে কোনো ক্লাব ভালো খারাপের ব্যাপার না, আমরা চাবো যে ক্লাবগুলো যেন পার্টিসিপেট করতে পারে। সো লেটস হোপ 3টা ক্লাবই মনে করেন পার্টিসিপেট করলো। ইন দ্যাট কেস ইয়েস, দের উইল বি মোর ম্যাচেস, বাট ওই প্ল্যান বির জন্য আমাদেরকে 3টা ক্লাবকে অ্যাড করতে হয়েছে, এবং এই 3টা ক্লাব হচ্ছে বিসিএল এর টপ 1, 2, 3 ক্লাব, মানে যেটা রেগুলেশন করে। আচ্ছা ফাইন, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভবিষ্যতে এটা কি সলিউশন করতে পারে, এটা আমি আবারও বলি, একমাত্র সলিউশন কর্পোরেট হাউসে যদি না আসে, বিকজ ফেডারেশন থেকে আপনি কিছু করতে পারবেন না, ইউ ক্যানট ডু এনিথিং, বিকজ ক্লাবস আর ইন্ডিপেন্ডেন্টলি ওন। হ্যাঁ, আপনার শুনতে খুব খারাপ লাগবে, বাট আরেকটা অপশন আছে যে আমরা মেয়েদের ক্ষেত্রে যেটা করি, যে আমি আন্ডার 17, আমাদের ন্যাশনাল আন্ডার 17 হয় সারা দেশব্যাপী, সেখান থেকে 50টা ছেলে মেয়েকে নিয়ে নিলাম, নিয়ে আমরা জাসোরে পাঠিয়ে দিলাম আমাদের শামসুল একাডেমি, আমার কলিগ জাইদি ভাইয়ের একাডেমিতে। তার জন্য আমরা এখন ইউথে প্রথমবারের মতো টোটালি ডিফারেন্ট ফরেন স্টাফ রেখেছি, তাদেরকে তারা একদম ট্রেন করতে গেলাম এবং তাদেরকে বাইরে বাইরে খেলালাম। দেখবেন 5 বছর পরে একটা দুর্দান্ত দল হয়ে আসবে। যে মুহূর্তে লিগে যাবে, ক্লাবে যাবে, ওরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আনফরচুনেটলি। এবং বাংলাদেশের নারীদের অ্যাকচুয়ালি প্রপার কোনো লিগও নেই, প্রপার লিগ এখন আছে, গত বছর থেকে শুরু হয়েছে, বাট কিন্তু সাকসেস ওরা অনেক বেশি দিয়েছে। সো তখন একটা ডিবেট হয়, ভাই আমি কি লিগ করব নাকি আমি ন্যাশনাল টিমের পারফরমেন্স করবো, একটা ব্যালেন্স করতে হয়। সো এটাতে আসলে সরাসরি কোনো কিছু করার নেই। আমি জাস্ট আশা করবো, যেটা আমি খুব ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছি গত বছর, আমি নারী লিগেও কিন্তু এরকম একটা অবস্থা ছিল যে
ক্লাবগুলি অত সচ্ছল না, ক্লাবগুলি প্রফেশনাল না, তখন আমার সম্মানিত সভাপতি নিজে কথা বলে, উনি আমার যতটুকু মনে পড়ে পুলিশ এবং আনসার এই দুটো দলকে উনি কিন্তু নিয়ে আসে। আর্মিকে আমরা রিকোয়েস্ট করি দেখে বিকেএসপিকে উনি আনে, উনি বলার পর এরা কিন্তু আগে আসতেন না। আমি একটা কর্পোরেট হাউসকে এনেছি, সো 5টি এখন দল হয়েছে যারা কিন্তু অ্যাটলিস্ট যা কমিট করে প্লেয়ারদেরকে সে টাকাটা দেয়, তাদের মোটামুটি ডিসেন্ট হাউজিং আছে, খেলার প্র্যাকটিস মাঠ আছে, সো অ্যাটলিস্ট একটা লেভেলে আছে। এবছর লিগে ইনশাল্লাহ মেয়েদের আমি চেষ্টা করবো আরো একটা কর্পোরেট হাউস আনতে। তো আমার একটা টার্গেট আছে যে আমরা তো 4 বছর টেনিউর, 4 বছরে অ্যাটলিস্ট 4টা নতুন কর্পোরেট হাউসকে আমি নারী লিগে দিয়ে যাবো, সো দ্যাট ওখানে আমরা যখন চলে গেলাম, আপনি জানেন যে 4টা কর্পোরেট হাউস, 4টা সংস্কারের সংস্থা, 8টি প্রপার দল আছে। 8টি প্রপার দল অ্যাটলিস্ট নারী ফুটবলটার জন্য কাজ করবে ওরা, এবং মানে হ্যাঁ এখানে অনেক কিছু হবে না, কিন্তু তো পুরুষ ফুটবলেও আশা করি এই জিনিসটা এটা হবে। একটু ডিফিকাল্ট পুরুষ ফুটবলে, বিকজ পুরুষ ফুটবল তো অলরেডি এস্টাবলিশ ক্লাবসরা আছে, নারী ফুটবল তো সেটা ছিল না, সো সেই জন্য ওখানে আমাদের কাজ করাটা ইজি হয়। বাট আই রিয়েলি হোপ প্রয়োজনেই, মানে ক্লাবদের প্রয়োজনেই যেন ওরা কর্পোরেটদেরকে ওয়েলকাম করে। আই রিয়েলি হোপ, যেটা ইন্ডিয়াতে হয়েছে কিন্তু। ফাহাদ ভাই, আমরা সেই আলোচনাতেও আসবো, আরো কিছু আলোচনা বাকি আছে, তবে আরেকটা বিরতির সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। ফাহাদ ভাই, আমরা ক্লাব ফুটবল নিয়ে যখন আলাপ করছিলাম তখন অনেক বেশি আক্ষেপের গল্প করতে হচ্ছে আমাদেরকে, যে ক্লাবগুলো অ্যাকচুয়ালি কিভাবে কোনো যাচ্ছে। উপায় নেই, আক্ষেপ হবেই আপনার। আমাদের আক্ষেপ করতেই হচ্ছে, এবং যেই জিনিসগুলো দেখা যাচ্ছে যে মাঠের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা একেবারেই যাচ্ছে তাই অবস্থা। গত বছর আমরা লিগে দেখেছি বৃষ্টির কারণে বল যাচ্ছে না, এরকম মাঠে খেলা আয়োজন করতেছে। মাঠগুলোর মালিক এনএসসি আপনাদেরকে দেয়, আপনারা সেগুলো ক্লাবগুলোকে দিয়ে দেন। মাঠের সংকটটা আপনারা কিভাবে কাটাবেন? বাফুফে কি অ্যাকচুয়ালি এই মাঠ সংকট নিয়ে কিছু কাজ করতে চাচ্ছে কিনা? মানে আমরা তো চাচ্ছি, বাট আমাদের সীমাবদ্ধ আছে, বিকজ আপনাকে আবার আপনি যেটা বললেন, মাঠগুলো তো আসলে আমাদের না, কিন্তু এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের। সো আমরা ডেডিকেটেড কোনো ফুটবলের জন্য মাঠ পাই না, আনফর্চুনেটলি, এটা আপনিও জানেন, ইটস এ বিগ চ্যালেঞ্জ। সো আনলেস আমাদের বর্তমান প্রতিমন্ত্রী মহোদয় আমিনুল ভাই ইজ ভেরি ডেডিকেটেড অ্যাবাউট দিস, উনি তো 3টি মাঠ আমাদেরকে দেওয়ার কথা ডেডিকেটেডলি ফর ফুটবল। সো ওই মাঠগুলো যখন আমরা পাবো ইনশাল্লাহ, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো আমাদের নিজের অর্থায়নেই করতে হবে এটাগুলিকে ঠিকঠাক রাখার। বিকজ আপনি দেখেন, আপনি মানে অফ দ্য সেট আমরা যখন আলাপ করছিলাম যে পানি ওঠার কথা বলছিলেন, এখন যে ফিল্ডে হয়েছে ওই ফিল্ডের ড্রেনেজ সিস্টেম আমি যদি চাই আমাকে কিন্তু করতে দেবে না, বিকজ মাঠ তো আসলে আমার না, আপনার না। হ্যাঁ, আবার মাঠ যখন আমি ক্লাবকে দিই, সেই ক্লাবের দায়িত্ব মাঠটা ঠিকঠাক রাখা। তো ক্লাবরা তো মাঠ ঠিক রাখেই না, উল্টা আমাদেরকে চার্জ করে যে এই আপনার ফেডারেশন কি করছেন। ওই আমি বললাম না, একটা হিস্টোরিক্যালি একটা হয়ে এসছে ব্যাপারটা যে সব আমি করে দিব, আপনি খালি খাবেন, দ্যাটস অল ইউ উইল ডু, আপনি আর কিছু করবেন না। মানে বাংলাদেশের ফুটবল সংস্কৃতিটাই বোধ করে শুরু থেকে এমন ছিল। অ্যাবসলিউটলি। সো এটা আসলে আমি কাউকে ব্যক্তি দোষ দেবো না, এটা আমাদের কালচারাল প্রবলেম। আমাদের, আপনি দেখবেন আমাদের কালচারাল প্রবলেম এটা, যে আমরা সব সময় অন্যদিকে তাকিয়ে থাকি কোনো কিছু পাওয়ার জন্য, উইচ ইজ নট রাইট। আপনাকে নিজেকে তো কিছু করতে হবে, ক্লাবটা তো আপনার, হ্যাঁ, আপনার তো দায়িত্ববোধ আছে। আজকে ফুটবল আমরা আসার আগে আমাদের স্পন্সর ছিল 1-2জন, আজকে আলহামদুলিল্লাহ আমাদের 7-8টা ভালো স্পন্সর এসেছে, এবং বিলিভ মি দ্যাট ইজ অলসো নট এনাফ। আমি এখনো কাজ করছি, আরও স্পন্সর লাগবে আমাদের, বিকজ ফুটবল ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা বাস্তবতা। তা আপনি চিন্তা করেন, এক একটা ক্লাব 40, 50, 60 বছর বয়স হয় একটা ক্লাবের, হ্যাঁ। সো এই ক্লাবগুলি এতদিনে কি একটা স্পন্সর জোগাড় করতে পারলো না? এই দায়িত্ব আপনি কাকে দিবেন, আপনি আমাকে বলেন। ক্লাবদের ইদানিং তাও হয়, থ্যাঙ্কস টু মাই প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট সব ক্লাবকে বলেছিল তারা ডিজিটালি অ্যাটলিস্ট তারা প্রেজেন্ট হয়েছে, তারা তাদের ফ্যান বেসটা ক্রিয়েট করে না। তো এখন কি করবেন আপনি? আমি একটা কথা বললাম না, অ্যাজ এ ফেডারেশন আপনি তো ক্লাবের হয়ে কাজ করতে পারবেন না, আপনি ক্লাবকে ফেসিলিটি দিতে পারেন। সো এই চ্যালেঞ্জগুলি আছে। আমার একটা ফিলিং আছে যে বর্তমান, আমি আবার ওনার নাম নিতে চাই, আমিনুল ভাই, উনি ইজ ভেরি পজিটিভ, এবং সবচেয়ে বড় কথা উনি নিজে একজন অ্যাথলিট, একজন প্লেয়ার। সো উনি এই বাস্তবটা জানে, হি নোজ দিস। সো আই বিলিভ হোপফুলি আরও হয়তো সামনে ইনশাল্লাহ আমরা দেখব যেখানে আমরা অ্যাটলিস্ট 2-3টা ডেডিকেটেড ফুটবল ভেন্যু পাই। কারণ যে মুহূর্তে আপনি ডেডিকেটেড ভেন্যু পাবেন, সেই মুহূর্তে কিন্তু আপনি কাজ করতে কোন কোন মাঠের জন্য অ্যাকচুয়ালি আলোচনা চলছে? না, আমাদের তো আলোচনা না, আমাদের একটা এমওইউ হওয়ার জায়গায় আছে, ঢাকা, সিলেট অ্যান্ড চিটাগং স্টেডিয়াম। বাট দেখেন কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আমরা যখন এমওইউটা করি আমরা খালি মাঠ পাই, এই যে এতগুলি দোকানপাট আছে সেগুলো কিন্তু আবার সব এনএসসি, তাদের ভাড়াও পায় এনএসসি। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, বাট এখন দোকানপাটের টাইমিং নিয়ে ইস্যু হয়, খেলার সময়গুলো খোলা রাখবে কি রাখবে না।
কতগুলি চ্যালেঞ্জ আপনি দেখেন। তারপর আপনি যখন স্টেডিয়ামে কোনো কাজ করতে যান তখন অফকোর্স আপনাকে এনএসসির পারমিশন হয়, বিকজ এটা তাদের প্রপার্টি, উই ক্যানট ডু। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, আমরা লাস্ট ইয়ার যখন লিগ হচ্ছে নারী লিগ, কমলাপুর আপনার মনে আছে ফ্লাড লাইট নিয়ে ইস্যু হচ্ছিল, অ্যান্ড উই ওয়ার নট ইন এ পজিশন, উই ওয়ার ডিপেন্ডিং অন এনএসসি। এবং এনএসসি আমার তখন মনে আছে দিদেন ডিরেক্টর, আমার নামটা মনে নেই, ভদ্রলোকের নতুন উনি এসেছিল, হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ, উনি একদম আই থিঙ্ক 5-6 দিনে এটা সলভ করে। বাট আমার কথা হচ্ছে কেন এগুলি করতে হবে আমার, মানে ওয়াই আপনাকে বাড়তি করতে হবে, এটা একটা সিস্টেমে থাকা উচিত। সো এগেইন আমি আশা করব এখন বর্তমানে আমার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সবাই কিন্তু ভেরি ক্রীড়া বান্ধব, ভেরি স্পোর্টস সেন্ট্রিক লিডার্স আমাদের কাছে আছে। সো আমি আশা করব এই মানে ভেরি রিয়েলিস্টিক প্রবলেমগুলি সলভ হবে ইনশাল্লাহ। আমি আসলে ক্লাবদেরকেও আর চাপ দিতে চাই না, বিকজ ওনারা ক্লাব চালাতেই স্ট্রাগল করে। সো আই শুড নট এক্সপেক্ট যে ওনারা আবার মাঠও ঠিক রাখবে। সো মাঠের দায়িত্ব আমরাই নিলাম, বাট ইন দ্যাট কেস আমাদেরকে এনএসসির সাথে কোঅর্ডিনেট করে কাজগুলি করতে হবে। কিছু মেজর ইনফ্রাস্ট্রাকচার ইস্যু আছে যেগুলি আসলে আমরা খুব সহজে করতে পারি না, যেমন আপনি একটা ড্রেনেজ যদি করতে চান একটা মাঠে, ইট টেক্স টাইম। সো অতদিনকে আপনি মাঠটা বন্ধ রাখবেন, সো এখানে অনেক চ্যালেঞ্জ আছে। আবার মাঠ যখন আপনি পাবেন ওই মাঠে খালি ফুটবল হবে সেটাও কিন্তু বাস্তবতা নয়। ওখানে অনেক সময় আমরা দেখি মেলা হয়, অনেক সময় আমি দেখি কলেজের পুনর্মিলনী হয়, স্যাড টু সে অনেক সময় গরুর হাটও হয়। সো সবই হয় বাংলাদেশে, হ্যাঁ। সো এই জিনিসগুলো একটু চ্যালেঞ্জ আছে আমাদের, বাস্তবসম্মত চ্যালেঞ্জ, যেগুলি একদমই আমাদের হাতে নাই আনফর্চুনেটলি। অনেক স্টেক হোল্ডার ইনভলভ। সো আনলেস অ্যান্ড আনটিল ডেডিকেটেড ফুটবল গ্রাউন্ডস আমাদেরকে দেওয়া না হয়, ততদিন পর্যন্ত আমাদেরকে আক্ষেপের গল্পগুলো করতে চলে আমাকেও লাগবে না, কিন্তু গভর্নমেন্ট ক্যান কিপ ইট, অ্যাকচুয়ালি এনএসসি শুড কিপ ইট, এনএসসি শুড টেল এটা ফুটবলের জন্য, এখানে আর অন্য কিছু হবে না, ইররেসপেক্টিভ। মাঠ খালি থাকবে কিন্তু এখানে ফুটবল ছাড়া কিছু হবে না। এই ধরনের হার্শ ডিসিশন যদি আমরা পাই ইনশাআল্লাহ, আই থিঙ্ক উইল গেট, বিকজ এগেন আমি যেটা বলছি বর্তমান সরকার অত্যন্ত ক্রীড়া বান্ধব, সো উইচ ইজ এ গুড থিং। সো লেটস হোপ, রিয়েলি হোপ। ওটা ছাড়া কিন্তু ভাই এই আমার আপনার আক্ষেপের কথা চলতেই থাকবে। আর আমি এগুলি নিয়ে বেশি আলাপও করতে চাই না, কেন জানো, বিকজ করতে গেলে তখন আমার ক্লাব নিয়ে কথা বলতে হয়, ফেডারেশনের কথা বলতে হয়। বাট আপনি যদি রুটে যান তাদেরও তো দোষ নাই, আমরা আশা করছি এই আক্ষেপের গল্পগুলো দীর্ঘায়িত হবে না, আমরা সম্ভাবনার দিকে খুব দ্রুত এগিয়ে যাব এবং বাংলাদেশ ফুটবল ইনশাআল্লাহ আরো ভালো কিছু করবে, বিকজ তাদের সেই ক্যাপাবিলিটি আছে। ফাদ ভাই, আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, চমৎকার প্রাণবন্ত আলাপ হয়েছে। খোলামেলা কথা বলে কিছু মনে করেন না, বাট দ্যাটস দ্য ওয়ে আই এম। থ্যাংক ইউ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।